নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি শুরু করব রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান কথাটা হয়তো তোমাদের কাছে নতুন, কিন্তু রাশিবিজ্ঞান শুরুটা তোমরা কিন্তু ক্লাস 8-এই করেছো। ক্লাস 8-এ তোমরা নিশ্চয়ই পাইচিত্র করেছো, দম্ব লেখ করেছো, এসব করেছো নিশ্চয়ই। তোমাদের মনে পড়ছে, পাইচিত্রটা বিশেষ করে মনে পড়ছে। সেগুলো হলো সব রাশিবিজ্ঞান, কিন্তু রাশিবিজ্ঞানটা ঠিক সেভাবে শুরু হয়নি 8-এ। 9-এ আমরা পুরোপুরি রাশিবিজ্ঞান শুরু করে দেবো। রাশিবিজ্ঞান, রাশি বলতে কি, বিভিন্ন মাপকে আমরা রাশি বলি, আর বিজ্ঞান মানে সেই মাপগুলোকে বা সেই ডেটাগুলোকে সুন্দরভাবে বিজ্ঞানসম্মতভাবে সাজানোটাই হলো রাশিবিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য। এখন রাশিবিজ্ঞান ক্লাস 9-এ শুরু করার আগে এখানে কি আছে এবং রাশিবিজ্ঞানের ভবিষ্যৎটা কী সেটা আমি একটু তোমাদেরকে জানাই। রাশিবিজ্ঞান 9-এ শুরু হলেও 10-এ কিন্তু রাশিবিজ্ঞানের অনেকটাই আছে ক্লাস 10-এ। আবার যারা সায়েন্স নেবে 11-এও পাবে, 12-এও পাবে। এবং আগামী দিনে রাশিবিজ্ঞান কিন্তু অঙ্কের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে কলেজে একটা আলাদা সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ রাশিবিজ্ঞান কিন্তু কলেজে কিন্তু আলাদা, কিন্তু আপাতত ওটাকে অঙ্কের মধ্যে ঢোকানো আছে। এখন ঘটনা হলো, এই রাশিবিজ্ঞানের মধ্যে আছেটা কি? দেখো, রাশিবিজ্ঞানে যেটা আমরা ক্লাস 8-এ করছি সেখানে একটু আইডিয়া পেয়েছো যে এখানে এঁকে কিছু একটা বোঝানো হয়। 8-এ যে পাইচিত্র তোমরা করেছো সেখানে দেখবে আমরা একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের মধ্যে কোনটা কতটা আছে সেটা ডিগ্রি দিয়ে চাঁদা দিয়ে মেপে বসিয়েছি। সেখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করেছিলাম যে কোনটা বেশি কোনটা কম ছবির সাহায্যে। এখন আমরা কিছুটা ওই রকম জিনিসই দেখাবো, আর ছবি আঁকবো না। এখন আমরা তালিকা প্রকাশ করব, তালিকার সাহায্যে দেখাবো। যে তোমরা দেখতেই পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে কিছু একটা লিখে রেখেছি, সেটা হলো কাঁচা তথ্য। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কাঁচা তথ্য, র ডেটা। এটা কি? ধরো তোমাকে বলা হলো যে তোমাদের গ্রামে 50টা পরিবারের খোঁজ নাও, তাদের দৈনিক খাওয়া খরচ কত, দৈনিক খাওয়া খরচ কত সেটা তুমি খোঁজ নাও। তা তুমি কি করবে? একটা বোর্ড নেবে, বোর্ডের মধ্যে একটা সাদা কাগজ লাগাবে। এবার তুমি একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যেতে থাকবে এবং প্রথম বাড়িতে যাবে, বলবে যে আপনাদের খাওয়া খরচ কত হয় অনুমান করে বলুন। তো সে বলল 145 টাকা আমাদের পার ডে খরচ, খাওয়া খরচ। পরের বাড়িতে গেলে সে বলল আমার 150 টাকা খরচ। তারপরের বাড়িতে গেলে সে বলল আমার 200 টাকা খরচ। এইভাবে চলতে শুরু করছো। দেখো, আমি টোটাল এখন 50টা বাড়ি ভিজিট করলাম, 50টা বাড়িতে আমি গেলাম, গিয়ে তাদের দৈনিক যে খাওয়া খরচ সেটা আমি কি করলাম, একটা জায়গায় লিখে ফেললাম। দেখো, আমি যেভাবে লিখেছি কোনো সাজাইনি, কিচ্ছু করিনি। একটা বাড়ি থেকে একটা বাড়িতে গেছি, যেভাবে ওরা বলে গেছে আমি সেইভাবেই লিখে 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 চলে গেছি। এখানে মোট 50টা ডেটা আছে। এই যে ডেটাটা আমি কালেক্ট করলাম পাড়ায় গিয়ে, অর্থাৎ গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে, এই যে ডেটাগুলো অর্থাৎ এই যে তথ্যগুলো, আমরা ডেটা, আজকালকার দিনে এই ডেটা কথাটা কিন্তু আমরা প্রচুর শুনেছি, বিশেষ করে ফোনের ক্ষেত্রে ডেটা প্যাক। সেই ডেটার বাংলাটা হলো কিন্তু তথ্য। এই দেখো তথ্য, এতগুলো তথ্য আমি কালেক্ট করে বাড়িতে নিয়ে এলাম। তাহলে এই যে আমি গ্রামে গিয়ে এই যে তথ্যটা আমি নিয়ে এলাম, এই তথ্যগুলো সাজানো নেই, কিচ্ছু করার নেই, জাস্ট তথ্যগুলো লিখে রেখেছি পরপর। এই তথ্যগুলোকে বলা হয় কাঁচা তথ্য, র ডেটা। এই তথ্যগুলো কি বলা হয়? কাঁচা তথ্য বা র ডেটা। এবার আমার কাজ কি হবে? এই কাঁচা তথ্য থেকে আমি এবার এদেরকে সাজাবো, একটা বিশেষ নিয়মে সাজাবো। সেই যে নিয়মটা সেটাই আমাদের শেখাবে এই রাশিবিজ্ঞান। অর্থাৎ রাশিবিজ্ঞানের চিন্তা দিয়ে আমরা রাশিবিজ্ঞানের জিনিসটা বুঝে সেই অনুযায়ী আমরা কিন্তু সাজাবো। কেন সাজাবো? কারণ এখানে যদি আমি তোমাকে এক্ষুনি বলি যে এই যে তুমি 50টা ডেটা দেখতে পাচ্ছ, সব থেকে কম খরচ কত তুমি খুঁজবে, তোমার চোখের সামনে তো নেই, তুমি খুঁজবে। এই দেখো 75 সব থেকে কম খরচ, তোমাকে খুঁজতে হচ্ছে। যদি তোমাকে বলা হয় সব থেকে বেশি খরচ কত, তুমি আবার খুঁজবে, আবার খুঁজে হয়তো তুমি 225 কি 275 এরকম কিছু একটা পাবে।
দেখো 275 আছে, পাবে। তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে কটা ফ্যামিলি 100 টাকার নিচে খরচ করে, তুমি আবার 100 টাকার নিচে খরচ কত সে আবার খুঁজবে, সময় লাগবে। অর্থাৎ কোনো ডেটা কিন্তু তোমার কাছে সাজানো নেই। এবার আমরা ডেটাগুলোকে একটা তালিকা তৈরি করব। সেই তালিকার নাম বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা। সেই তালিকাটা কিভাবে তৈরি করে সেটা আমরা শিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার এই ডেটাগুলোকে তালিকা থেকে প্রকাশ করি। কিন্তু তালিকাটা যে প্রকাশ করব কিভাবে করব, ট্যালি মার্কের সাহায্য নিয়ে করব। কিভাবে করব, ট্যালি মার্কের সাহায্য নিয়ে। ট্যালি মার্ক জিনিসটা তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে, বাঁকা বাঁকা লাইনগুলোর আমরা টানতাম ক্লাস 8-এ, সেই ট্যালি মার্ক কিন্তু এখানে লাগবে। অর্থাৎ আমি বলেছিলাম যে তোমরা শুরুটা কিন্তু অলরেডি করেই ফেলেছো, এখন আমরা আরও ডিটেলসে যাব, ক্লাস 10-এ উঠলে আরও ডিটেলসে যাব। ঠিক আছে, এবার ব্যাপারটা দেখো যে আমি কিভাবে করি। তাহলে কি সাহায্যে করছি, ট্যালি মার্কের সাহায্যে তালিকা প্রকাশ। তাহলে লেখো, তোমরা এগুলো লিখে নাও খাতায়, ঠিক আছে, আগে এই ডেটাগুলো লিখে নাও, তারপর লেখো ট্যালি মার্কের সাহায্যে পরিসংখ্যা বিভাজন। এই তালিকাটার নাম পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। কিভাবে তৈরি করব, প্রথম লিখব দৈনিক খরচ। প্রথম লিখব দৈনিক খরচ। এবার দৈনিক খরচটাকে আমরা এক্স ধরে নিই, এটা লিখতে হয়, সোজা তারপরে ডাক টেনে দেবে। তারপর লিখবে ট্যালি মার্ক, তারপর লিখবে পরিসংখ্যা। এই পরিসংখ্যাটা এই ছোট হাতের এফ দ্বারা চিহ্নিত করা, তারপরে এরকম একটা দাগ টেনে দেবে। তাহলে আমি একটা তালিকা রেডি করে ফেললাম। তালিকাটা দেখতে সুন্দর লাগবে যদি তুমি আরও উপর দিয়ে একটা দাগ টেনে দাও, তাহলে তালিকাটা একটু দেখতে ভালো লাগে, আর কিছু না। তাহলে এবার আমরা চলে যাব ট্যালি মার্কের সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা কিভাবে আমরা তৈরি করব। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমার ডেটাগুলো লাগবে, উপরে কথাগুলো লাগবে না, আমি একটু নামিয়ে দিচ্ছি মোবাইলটা। ওকে, এবার তোমার প্রথম যেটা কাজ হবে সেটা যেই র ডেটাগুলো যেগুলো দেওয়া আছে সব থেকে কম খরচ কোনটা, সব থেকে কম খরচ কোনটা সেইটা আগে তোমাকে বের করতে হবে। ঠিক, দেখো আমি এখানে খুঁজে পাচ্ছি যে 75 সব থেকে কম খরচ, তাহলে আগে তুমি এখানে 75 লিখবে। ঠিক আছে, এবার তারপরের খরচ কত, 75-এর পরে কত আছে, দেখো 75 পরে আছে 90, সেটা লিখবে। তারপরে আছে দেখো 110, তোমরা নিশ্চয়ই খুঁজে পাচ্ছ। তারপরে দেখো 125, পরপর আমি সাজাচ্ছি ডেটাগুলোকে। তারপর 145, 150, দেখো পরপর 150 এখানে পেয়ে গেলাম, 145-এর পর 150, 150-এর পর খোঁজো কত, 150-এর পর দেখো 150, তো এটা, তারপর আর দেখো ডেটা নেই, 175 আছে, তারপরে তার মাঝখানে আর কিছু নেই কিন্তু, 150-এর পর 175, তারপর দেখো 190, তারপরে দেখো 190-এর পর আছে 200, তারপর 225, আর আমার অ্যাকচুয়ালি বোর্ডে আর জায়গা হচ্ছে না, আমি 225টা লাস্ট লিখতে পারবো, 225। আচ্ছা, তারপরে 250টা তোমরা লিখে নাও, 250, আর তারপরে 250 আমার
তো ধরছেই না। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিলাম 250, আর একটা থেকে গেল 275, ওটা আমার আর জায়গা নেই, তোমরা লিখে নাও, ঠিক আছে, খাতার নিচে 275, আমাদের শেষ যে সবচেয়ে বৃহৎ ডেটাটা 275। দেখো আমি যে ডেটাগুলো সাজালাম কোনো ভুল নেই কিন্তু, 75, 90, 110, 125, 145, 150, 175, 190, 200, 225, 250, 275, ওটা আমার জায়গা নেই বলে আমি লিখিনি, তোমরা লিখে নাও। এখন ঘটনা হলো, দেখো কোনো মান কিন্তু পড়েনি, সব কিন্তু আমি লিখে দিয়েছি, এইটা হলো তোমার প্রথম কাজ। অর্থাৎ ব্যাপারটা যে খুব মন স্থির করে এক মনে করতে হবে, জিনিসটা কঠিন নয়। দেখো 75, 90 এগুলো কাউন্টিং করা আজকালকার দিনে এগুলো কোনো ব্যাপারই নয়, কিন্তু তোমাকে সঠিকভাবে কাউন্টিংটা করতে হবে, অর্থাৎ কোনো যেন মিস না যায়। ওকে, এবার তোমার কাজ হবে 75 কতগুলো আছে। দেখো 75 এখানে যেখানে হয়ে যাবে সে তলায় তলায় দাগ দিয়ে দেবে, ঠিক আছে, অবশ্যই তলায় দাগ দেবে। দেখো 75 এখানে একটা 75, হ্যাঁ দেখো আর কোথায় 75 আছে, দুটো 75, আর কোথায় 75 আছে, দুটো, পরপর দেখে যাও। প্রথম এই লাইনে একটা 75, এই লাইনে কোনো নেই, এই লাইনে একটা, দুটো, আচ্ছা প্রথমে একটা 75 পেলাম, সঙ্গে সঙ্গে এখানে ট্যালি মার্ক দিয়ে দেবে, একটা দাগ দিয়ে দেবে। তাহলে সেকেন্ড আর একটা 75 পেলাম, তো আর একটা দাগ দিয়ে দেবে। তারপরে চলো চলো চলতে 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 এখানে একটা 75, আবার একটা দাগ দিয়ে দেবে। দেখো খুঁজে খুঁজে দেখো, পঁচাত্তর কটা পাচ্ছি, তাহলে 3টে পাচ্ছি, 4টে তো হওয়ার কথা। তাহলে এই একটা 75, ও লাস্টে একটা 75 আছে, খেয়াল করে নিয়ে, তাহলে আমার 4টে 75, 4টে দাগ হয়ে গেল। এই দাগগুলোকে ট্যালি মার্ক বলে, নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা এবার 90 কতগুলো আছে, দেখো 90 কতগুলো আছে, এখানে একটা 90 আছে, একটা দাগ পড়ে গেল, 90 সোজা, ঠিক আছে, তো এখানে 90 দাগ পড়ে যাচ্ছে। তারপরে এখানে একটা দ্বিতীয় 90, তাহলে আবার একটা দাগ পড়ে যাবে। তারপরে আবার দেখো 90 কোথায়, 90 খোঁজো, এই একটা 90, 3টে 90 পাচ্ছি আমি, তা 3টে 90, 3টে দাগ পড়ে গেল, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা এবার 110 কতগুলো আছে, দেখো 110 কতগুলো আছে সেগুলো তুমি খোঁজো। তাহলে 110 চলে যাও, প্রথম 110 কে আছে, নেই, তাহলে এখানে একটা 110, তাহলে একটা দাগ পড়ে যাবে। তাহলে আবার চলতে চলতে এখানে একটা 110, তাহলে এখানে একটা 110 দাগ পড়ে যাবে। আবার এখানে চলতে 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 এখানে একটা 110, এখানে একটা 110 দাগ পড়ে যাবে। আবার এখানে একটা 110, এখানে একটা দাগ পড়ে যাবে। দেখো 4টে দাগ হয়ে গেছে। আবার এটা খুঁজতে 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 এখানে একটা 110, শেষ দাগ 5 নম্বর দাগ এখানে পড়ে না, 5 নম্বর দাগটা ট্যালি হয়ে যায়, এই জন্য তো এর নাম ট্যালি মার্ক, অর্থাৎ বেঁকে যায়, ট্যালির মতো বেঁকে যায়, ঠিক আছে। তাহলে হয়ে গেল, আর নেই 110, শেষ। ও আর একটা আছে না, আর একটা 110 আছে না, হ্যাঁ তাহলে আর একটা এখানে বসবে। ওকে আচ্ছা আমি আর করছি না, ঠিক আছে, করলে তো সময় লাগবে, তোমরা ব্যাপারটা বুঝে গেছো। তাহলে পরেরটা 125, 145 তোমরা নিজেরাই করো। যখন 4টে দাগ হয়ে যাবে, 5 নম্বর দাগটা কিন্তু বাঁকিয়ে দেবে। ওকে, এটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 8-এ শিখে গেছো, আমি আর এটা বলছি না। তাহলে এবার তোমাদের কাজ হবে এই দাগগুলো কাউন্ট করো, 1 2 3 4, এখানে 4 লিখবে। এখানে দেখো 1 2 3, এখানে 3 লিখবে। এখানে দেখো এটার মধ্যে 5টা আছে, আর এখানে 6টা, 6 লিখবে। এভাবে লিখতে থাকবে, ট্যালি মার্ক করতে থাকবে, লিখতে থাকবে, লাস্টে টোটাল করে দেবে। টোটাল কি করবে না, লাস্টের লাইনটা তো আমার জায়গা নেই, আমি একটু মুছে দেখিয়ে দিচ্ছি, জাস্ট লাস্টের লাইনটা কেমন হবে দেখতে। লাস্টে এরকম একটা দাগ টানবে, শেষ হবে যেখানে, এখানে লিখবে মোট। আর এখানে কিছু লেখার দরকার নেই, এইটা যোগ করবে, ঠিক আছে, কোনটা, এইটাই 4 3 6 আর যা যা আসবে সব কটা যোগ করে অবশ্যই যোগফলটা 50 আসবে। যদি না আসে বুঝবে যে তুমি ভুল করেছো, এটা যেন মাথায় থাকে। কেন 50 আসবে না, কারণ আমি 50টা পরিবারের উপর জাজমেন্ট করেছিলাম। আমরা যখন অঙ্কটা শুরু করি, ডেটা নেই, তখন 50টা পরিবারের উপর নিয়েছিলাম, সেই জন্য যোগফলটা অবশ্যই 50 আসবে। তাহলে এখন আমরা কি শিখলাম, ট্যালি মার্কের সাহায্যে পরিসংখ্যান
পরিসংখ্যা বিভাজন তালিকা কিভাবে তৈরি করে সেটা তোমরা জানো, আশা করি অনেকেই জানো, তো আমি একবার আলোচনা করে নিলাম। তাহলে 50টা পরিবারের র ডেটা নিলাম, তাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই সাজানোতে লাভটা কি হলো? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে 75 টাকা খরচ কটা ফ্যামিলি, তুমি বলবে 4টে ফ্যামিলি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 90 টাকা খরচ কটা ফ্যামিলি, তুমি বলবে 3টে ফ্যামিলি। দেখো এখানে 3টে ফ্যামিলি 90 টাকা খরচ। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 100 টাকার কম খরচ কটা ফ্যামিলি, দেখো 100 টাকার কম বলতে কোন দুটো আছে, 75 আছে আর 90 আছে। তাহলে 100 টাকার কম এই 75 90, 110 তো 100 টাকার বেশি হয়ে যাচ্ছে। তাহলে 75 90, 75 4 আর 90 3, 4 3 7, যেটা আমি প্রথমে বলেছিলাম যে 100 টাকার কম খরচ করে কটা ফ্যামিলি, তুমি বলবে যে 7টা ফ্যামিলি। তাহলে এই যে ডেটাটা এইভাবে সাজালে তোমার হাতের কাছে সব থাকলো, যে যেটাই কোশ্চেন করুক না কেন, যে যা জানতে চাক না কেন, তুমি কিন্তু এই ডেটাগুলো দেখে সেগুলো তুমি ওকে বলে দিতে পারবে। এইটাই হলো রাশিবিজ্ঞানের বিশেষ বৈশিষ্ট্য, যে ডেটাগুলোকে তুমি এত সুন্দর করে সাজাবে, যে কোনো প্রশ্নের উত্তর তুমি ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে তুমি দিয়ে দিতে পারবে। কিন্তু এইখানে ওই সুবিধাটা ছিল না, র ডেটার মধ্যে এই সুবিধাটা ছিল না। ঠিক আছে, তাহলে আমরা প্রথম জিনিসটা শিখলাম পরিসংখ্যান বিভাজন তালিকা ট্যালি মার্কের সাহায্যে। ওকে, এবার আমরা আর একটু পরের পার্টে যাব। কিভাবে যাব না, এই ছবিটা তো এখন থাক, এটার একটা কাজ আছে। ঠিক আছে, এই কাজটা আমি একটু পরে করব। তো একটা জিনিস শিখে নিই। দেখো এই যে দৈনিক খরচ, এই যে যেহেতু লেখো তোমরা, যেহেতু দৈনিক খরচ পরিবর্তনশীল এবং পরিমাপ করা যায়। দেখো পরিবর্তনশীল মানে কি, কখনো 145, কখনো 50, কখনো 200, কখনো 150, কখনো 110, তাহলে পরিবর্তন হচ্ছে। এবং সেটা পরিমাপও করা যায়। যে তুমি কারো বাড়িতে গিয়ে বললে যে তোমাদের দৈনিক খরচ কত, ও কিন্তু এটা বলে দিল যে 150 টাকা, অর্থাৎ পরিমাপ করা যায়। তাহলে যেহেতু দৈনিক খরচ পরিবর্তনশীল এবং পরিমাপ করা যায়, তাই দৈনিক খরচ একটা চল। দৈনিক খরচ হলো একটি চল, এটাকে চল বলবো। তাহলে দৈনিক খরচ কি চল বলবো? চল, যা এক্স দ্বারা চিহ্নিত করা হয়। দেখো আমার ওই যে ছকটা আমি রেডি করেছিলাম, দেখবে এখানে এক্স লিখেছিলাম না, যা এক্স দ্বারা চিহ্নিত করা হয়, এক্স ধরে নেওয়া হয়। তাহলে চলটাকে কি ধরে নেই? সংক্ষেপে সবসময় দৈনিক খরচ বলতে হবে না, ওটাকে আমরা এক্স ধরে নেব। যাই হোক, এখন ঘটনা হলো একটা জিনিস একটু জেনে রাখি, পরের অঙ্কে যাওয়ার আগে সেই জিনিসটা জেনে রাখা দরকার। সেটা হলো চল কয় প্রকার। দেখো চল কিন্তু 2 প্রকার। চল 2 প্রকার। কি বললাম? চল 2 প্রকার। এক নম্বর তোমার হলো তোমার বিচ্ছিন্ন চল। এক নম্বরটা হলো তোমার বিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন চল, ইংলিশটা অবশ্যই মনে রাখবে, ডিসক্রিট। ভেরিয়েবল। আর 2 নম্বরটা হলো তোমার অবিচ্ছিন্ন চল। এটা হলো তোমার কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে 2টো চল আমরা কিন্তু জানলাম, একটা হলো বিচ্ছিন্ন চল, একটা হলো অবিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন চল কোনটা? না এই যে আগের যে ছকটা আমরা করলাম, যে এক্সের মান সেই দেখলে না 75 নিলাম, তারপরে 110 নিলাম, তারপর ধরো 75 পর মানে 90 নিয়েছিলাম, তারপরে 110 নিলাম। এই যে একটা একটা করে নিচ্ছি, এই যে একটা একটা করে প্রকাশ করছি, এটাই হলো তোমার বিচ্ছিন্ন চল। মানে বিচ্ছিন্নভাবে আমরা কিন্তু অর্থাৎ একটা একটা করে প্রকাশ করছি, এটা হলো তোমার বিচ্ছিন্ন চলের উদাহরণ ছিল, যেটা আমরা ইতিমধ্যে করলাম। মানে এক্সটাকে
75 একবার ধরছি, একবার 90 ধরছি, একবার 110 ধরছি। তাহলে তোমরা, আমার তো মুছে দিয়েছি, জাস্ট আগের ছকটা দেখো যে দৈনিক খরচটাকে আমরা এক্স ধরেছি, আর এক্সের মান 75 ধরেছি, 90 ধরেছি, 110 ধরেছি, 125 ধরেছি, অর্থাৎ ছেড়ে ছেড়ে একটা করে মান নিয়েছি, সেই জন্য ওটা ডিসক্রিট। এবার আমরা এই একই টেবিলকে, এবার আমরা এই একই ছককে, যেটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে এখনও আমি লিখে রেখেছি, সেটাকে আমি অবিচ্ছিন্ন চল হিসেবে প্রকাশ করব। অবিচ্ছিন্ন, তাহলে এখন আমরা কি শিখব, যে ওই একই ডেটাকে বিচ্ছিন্ন আমরা শিখেই ফেলেছি, এবার আমরা অবিচ্ছিন্ন চল হিসাবে প্রকাশ করব। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের শিখতেই হবে। এটা অনেকটা টাইম তোমাকে বাঁচিয়ে দেবে, অনেকটা টাইম তোমার সাশ্রয় হবে এই পদ্ধতিতে। তাহলে এখন আমরা সেই একই কাজই করব, ঠিক আছে, সেই ট্যালি মার্কের সাহায্যে করব, ঠিক আছে। তাহলে কি লিখব, সেই একইভাবে ট্যালি মার্কের সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি, রয় দীর্ঘ না রয় হাস, যাই হোক, তৈরি। ট্যালি মার্কের সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করবো, একই কাজ করব, কিন্তু দেখো এটা কতটা ইজি হয়ে যাবে। প্রথম লিখবো এই দৈনিক খরচ, যেভাবে আগের ছকে আমি লিখেছিলাম, দৈনিক খরচ, ব্র্যাকেটে সেই আমি এক্স লিখে দেব। আচ্ছা, এককটা একটু লিখে দিলে ভালো হয়, আগেবারে মনে হয় লিখিনি ভুল করে, যাই হোক। তারপর লিখব ট্যালি মার্ক, তারপর লিখব পরিসংখ্যা, এটা আবার এফ দ্বারা চিহ্নিত করা হয়, সেটা তো নিশ্চয়ই আগেরবারে আমি বলেছি। তাহলে এবার এই যে চলটা এক্স, যেটা আমরা শিখলাম চল, সেটাকে কীভাবে প্রকাশ করব, সেকেন্ড পয়েন্টটা, অর্থাৎ অবিচ্ছিন্ন পদ্ধতিতে, অর্থাৎ কন্টিনিউয়াস পদ্ধতিতে আমরা কিন্তু ওটাকে প্রকাশ করব। দেখো কীভাবে প্রকাশ করছি। এখন ঘটনা হলো, আগেরবারে আমরা কি করেছিলাম, সর্বনিম্ন মান 75, তারপরে 90, তারপরে 110, এইভাবেই আমরা লিখছিলাম। কিন্তু এখন ওইভাবে লিখব না, আমরা কি করব না, একটু অন্যরকমভাবে প্রকাশ করব। কিভাবে না, আমি ধরে নেব যে 70 থেকে 110, আমরা ধরে নেব যে 70 থেকে 110 ধরে নিলাম, ধরতেই পারি। তাহলে আমরা একটা গ্যাপ করে নিলাম, মানে এই গ্যাপটার মানে কি, এই 70 থেকে 110 নেওয়া মানে কি, আচ্ছা 70 থেকে 110 নিলে মোটামুটি হয়ে যাবে, আশা করি চলে আসবে। 70 থেকে 110 নিলাম, এতে আমার লাভটা কি হচ্ছে না, 70 থেকে 110-এর মধ্যে যতগুলো ডেটা সব কিন্তু ওখানে থেকে যাবে, ওর মধ্যে থেকে যাবে। তাহলে পরেরটা আমি নেব, এবার একটা ছোটো দাগ দিয়ে দিই, তাহলে যেটা সোজা হয়ে যাবে। 110 থেকে, তাহলে 70 থেকে 110 কত, 40 গ্যাপ, তাহলে এখান থেকে 40 গ্যাপ করলে কত হয়, 150 হয়। আবার 150 থেকে 40 বাড়িয়ে দিলে কত হয়, 190 হয়। 190 থেকে আবার 40 বাড়িয়ে দাও, 40 বাড়িয়ে 190-এর সঙ্গে 40 যোগ করলে 230 হয়। আবার 230-এর সঙ্গে 40 যোগ করলে 270 হয়। আবার 270-এর সঙ্গে 40 যোগ করলে 310-এ গিয়ে শেষ হচ্ছে। তার বেশি আর নেব না, কেন বলো তো, সর্বোচ্চ মান 275, তো 275 এর মধ্যে চলে আসবে, তাই তো। সেই জন্য দেখো এবার ঘরটা কত কম হয়ে গেল, দেখো আমার বোর্ডে ধরেও গেল, অর্থাৎ আমার বোর্ডে ধরে যাওয়া মানে তোমাদের খাতায় সুন্দরভাবে জিনিসটা ধরে যাবে। তাহলে এই পদ্ধতি, এই জন্য বলেছিলাম যে এই পদ্ধতিটা বেশি ইউজফুল, অর্থাৎ বেশি অ্যাপ্লিকেবল, বেশি ব্যবহার করা হয়। তাহলে এতে কি হচ্ছে, সুন্দরভাবে দেখো কম জায়গার মধ্যে আমি লিখে ফেলতে পারলাম। এবার তোমার কাজ হবে 70 থেকে 110-এর মধ্যে ডেটা খোঁজা, কিন্তু তুমি ওইভাবে খুঁজবে না। তুমি কীভাবে খুঁজবে, প্রথম থেকে স্টার্ট করো। এই দাগগুলো আমি মুছে দিই, ঠিক আছে, দাগগুলো আমি মুছে দিলাম, ওকে, যে দাগগুলো আমি দিয়েছিলাম মুছে দিলাম, যাই হোক। আচ্ছা, এখন ঘটনা হলো কীভাবে শুরু করবে না, প্রথম 145-145-এর তলায় দাগ দাও। দেখো আমি দাগ দিচ্ছি কারণ তোমাদের 145, তোমরা এই ডেটাটা তো কোশ্চেনে থাকবে, পরীক্ষার কোশ্চেনে থাকবে, তোমরা পেন দিয়ে পুরো কেটে দিতে পারো, মানে এইভাবে কেটে দিতে পারো,
145 এইভাবে কেটে দিতে পারো, এটা মানে সহজ হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। 145, এবার বলো 145 কোন গ্যাপটাই আছে, 145 কোন গ্যাপটাই আছে। দেখো আমার মনে হচ্ছে 145 এখানেই আছে, দেখো 110 থেকে 150-এর মধ্যে আছে, তাহলে এখানে একটা দাগ পড়বে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি এক ধার থেকে যাবে 145, এটা দেখো আরও সুন্দর, আরও ভালো লাগবে। 145 তোমাকে খুঁজতে হচ্ছে না কোথায় আছে, 145 দেখো 110 থেকে 150-এর মধ্যে, এখানে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে 150, 150 কোথায় আছে, 150 দেখো এখানেও আছে, এখানেও আছে, তাই তো। তাহলে এখানে 110 থেকে 150, আবার এখানে 150 থেকে 190, তাহলে কোথায় যাবে, এই ঘরে যাবে নাকি এই ঘরে যাবে, এইটা আমি এই ব্যাপারে আমি পরের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে দেবো, পরে অনেক কিছু শেখার এখনও বাকি। তবে আপাতত মনে রাখো, যদি এরকম ব্যাপার তৈরি হয় তাহলে সেকেন্ডাই দিয়ে দেবে, অর্থাৎ নিচে দিয়ে দেবে। তাহলে 150টা কোথায় দেবে, নিচে দেবে। তাহলে একটা দাগ টানলাম, তা কেটে দেবো। তারপর কথা হচ্ছে 200, 200 কোথায় যাবে, দেখো 200 190 থেকে এখানে, তাহলে এই ঘরে হবে। তারপর চলে যাবে 175, 175 কোথায় হবে, 175 দেখো এখানে হবে। তারপর কথা হচ্ছে 75, 75 কোথায় হবে, 75 কোথায় হবে, এখানে হবে। তারপর দেখো 90, 90 কোথায় হবে, 90 দেখো এর মধ্যেই হবে। তারপরে দেখো 250, 250 কোথায় হবে, 250 দেখো এখানে আসবে। তারপরে দেখো 125, 125 কোথায় যাবে, 125 এর মধ্যে যাবে। তোমরাও দাও, বুঝে বুঝে দাও, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হলো যেভাবে চলতে শুরু করবে। তারপরে 190, এটা অবশ্যই কাটবে, কিন্তু না কাটলে কিন্তু তুমি কোন ডেটাটা নিয়েছো আর কোনটা নাও নি সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না, অবশ্যই নিতে হবে। 190 নাও, তাহলে 190 নিলাম। 190 আবার সেই কেস যে আমি কোথায় নেব, উপরে নেব না নিচে নেব, অবশ্যই নিচে নেব, এই ব্যাপারে আমি একটু আগে বললাম। আচ্ছা 175, 175 কোথায় নেব, 175, 175 দেখো 175, 150 আর 190-এর মধ্যে এখানে নেব। তারপরে চলে আসে 110, 110 কোথায় নেব, সেই নিচে উপরে দু জায়গায়, তো নিচে নেব। তাহলে 175 কোথায় নেব, সেই 175 আমি নিয়ে নেব তোমার এখানে নিয়ে নেব। তাহলে 90 কোথায় নেব, 90 দেখো এর মধ্যে নেব। এরকম ধীরে ধীরে করবে, ভুল যেন না হয়। তাহলে 150 কোথায় নেব, 150 দেখো দু জায়গায় আছে, তো নিচেরটা নেব। দেখো নিচেটা কিন্তু 5 নম্বর দাগ হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, যেহেতু 4টে হয়ে গেছে 5 নম্বর দাগটা কিন্তু বাঁকিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এভাবে নিতে থাকবে। তাহলে আমি আর ভিডিওটাকে লেন্দি করব না, এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, বইতে উদাহরণে করাও আছে, বই দেখে একটু আইডিয়া নিতে পারো। এবার এভাবে ডেটাগুলো সুন্দর করে লিখে লিখে এবার এইটা কত হলো এখানে বসাবে, এইটা কত হবে এখানে বসাবে, এইটা কত হলো এখানে বসাবে, এখানে বসাবে, বসিয়ে লাস্টে লিখবে মোট। সেই যেভাবে মোট লেখে, এখানে কিছু হবে না, এইখানে দেখবে টোটালটা অবশ্যই 50 আসবে, টোটালটা অবশ্যই 50 আসবে। আমি কিন্তু পুরোটা করছি না, এভাবে হতে থাকবে, ঠিক আছে। 5টা হয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এরকম দাগ দিয়ে দেবে, ওকে। তাহলে এরকম দাগ দিয়ে দেবে, আবার হবে এরকম করে কাউন্টিং করে বসাবে। বই উদাহরণ আছে, তোমরা নিশ্চয়ই জানো, আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এভাবে করতে করতে দেখবে এগুলো বসাবে, পরিসংখ্যার ঘরগুলো ভর্তি হয়ে যাবে, হওয়ার পর সেটাকে যোগ করবে, দেখবে 50 আসবে। যদি 50 আসে বুঝবে যে তোমার অঙ্কটা একদম পারফেক্ট হয়েছে। তাহলে আমরা সেকেন্ডটা শিখে ফেললাম, ওকে বাই। এবার আমরা পরের টপিকে চলে আসি, ঠিক আছে। পরের টপিকে চলে আসি প্রসার। এবার আমরা আস্তে আস্তে থিওরিতে যাব, প্রসার। তাহলে আমরা দুটো টেবিল তৈরি করা শিখলাম, তারপর প্রসার কী জিনিস সেটা একটু আমরা শিখে নিতে চাই, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু প্রসার নিয়ে আলোচনা করব। এখন ঘটনা হলো প্রসারটা কি। দেখো প্রসার হলো, প্রসারটা জানতে গেলে একটা জিনিস আগে জানতে হবে, যে আমি এটা লিখছি দেখো, প্রদত্ত কাঁচা তথ্যের সর্বনিম্ন মান কত ছিল বলো। যেটা কাঁচা তথ্য আমি 50টা লিখেছিলাম না, তার উপরেই চলবে, ঠিক আছে। আর তো আমি ধরা সম্ভব না, ওই একটার উপর চলবে অঙ্ক। প্রদত্ত কাঁচা তথ্যের সর্বনিম্ন মান কত ছিল, 75 ছিল, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। আবার প্রদত্ত কাঁচা তথ্যের সর্বোচ্চ মান কত ছিল, সেটা ছিল দেখবে 275 মতো ছিল, ওকে। এবার এটা বিয়োগ করো, 275 থেকে 75 বাদ দাও, কত হয় 200। এই 200টা হলো প্রসার, এই 200টা হলো প্রসার।
দেখো অর্থাৎ এক্স চল প্রসার 200। তাহলে বোঝা গেল যেটা আমি দৈনিক খরচ, যেটাকে আমি এক্স চল ধরেছিলাম, তাহলে এক্স চলের প্রসার 200, বা এটাকে আর এক রকমভাবে লেখা যায়। অতএব লিখব প্রদত্ত রাশি তথ্যের চলের প্রসার 200, এইভাবেও বলা যেতে পারে। তার চলের প্রসারও বলতে পারো, বা প্রদত্ত রাশি তথ্যের চলের প্রসারও তুমি বলতে পারো। তাহলে প্রসারটা কী জিনিস আমরা কিন্তু শিখলাম। আচ্ছা, এই প্রসারটা দিয়ে আমি করবোটা কি? এখন ঘটনা হলো, এই যে রাশি বিজ্ঞানে আমি দেখলে না যে কতগুলো গ্যাপ করলাম, আমি কি করেছিলাম মনে করো, দেখো 70 থেকে 110 নিয়েছিলাম, 110 থেকে 150 নিয়েছিলাম, এই যে নিয়েছিলাম। তো তুমি তো তোমার মনে তো কোশ্চেন আসতেই পারে তোমাদের মনে, যে স্যার 70 থেকে 110 নিল কেন, 70 থেকে 100 নিল না কেন, বা 70 থেকে 105 নিল না কেন? দেখো এখন ঘটনা হলো, এইটা তুমি যত ছোট করবে, এই গ্যাপটা যত তুমি বড় করবে, তাহলে তোমার কম ঘরে কিন্তু কাজটা হয়ে যাবে। তাহলে যেটা আমি বলছিলাম যে ওই 70 থেকে 110, আবার 110 থেকে 150 নিয়েছি, কিন্তু এখন তোমাদের মনে তো ওটাই কোশ্চেন আসে যে 70 থেকে 110 কেন হলো, 70 থেকে কেন 100 হলো না, বা 80 থেকে কেন 100 হলো না? তো সেই ব্যাপারটা বোঝার জন্য এই প্রসার জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি করবে, যে আগে থেকে প্ল্যানিং করে নেবে যে আমি যে ঘর করব সেটা 6টা কি 7টা, তার বেশি কিন্তু ঘর আমি বানাবো না। তাহলে কটা ঘর করব? যে স্টেপগুলো যে হচ্ছিল না, লাইনগুলো, সেটা 6টার বেশি হওয়া উচিত না। তখন তুমি কি করবে, এই প্রসারকে 6 দিয়ে ভাগ করবে। তাহলে আমি চাই 6টি লাইন, আমি 6টা লাইন চাই। তো তাই 200কে 6 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 200কে 6 দিয়ে ভাগ করে দাও। দেখো ভাগ করলে, 200কে 6 দিয়ে ভাগ করলে 6, দেখো 6 3 18, 6 3 18, তাহলে 2 থাকছে 20, আবার 6 3 18 মানে 33.3, 33.3 হয়তো। এবার 33.3 যেটা আসে তার নিয়ারেস্ট যে পূর্ণ সংখ্যা সেটা তুমি নাও, মানে 33.5 আমি দেখাচ্ছি এখানে, দেখো তাহলে 33.3 এটা আসছে তো ভাগফলটা। তুমি তার কাছাকাছি যেটা এই 35টা নিয়ে নাও, হয় তুমি 30 নেবে অথবা তুমি 35 নেবে, মানে 5-এর গুণিতক করে নিতে হয় আর কি। আমি কি করব, এটাকে 35 নেব, কারণ 30 নিলে ঘর আর বেড়ে যাবে, আমি ওটাকে 35 করে নিলাম। তাহলে আমি কি বললাম, 200কে কেন 6 দিয়ে ভাগ করলাম, কেন আমি চাই 6টা লাইনে যেন বেশি না হয়, সেই জন্য 6 দিয়ে ভাগ করলাম। তাহলে প্রায় 35 করে আমি পেলাম। এবার আমি ছকটা কীভাবে বানাবো, যে 70 থেকে 35 যোগ করলে কত হয়, 105। আবার 105 থেকে 35 যোগ করলে কত হয়, 140। আবার 140 থেকে 35 যোগ করলে কত হয়, 175। আবার 175 থেকে 35 যোগ করলে কত হয়, 135 সঙ্গে 175-এর সঙ্গে 35 যোগ করলে হয় 210। আবার 210-এর সঙ্গে 35 যোগ করলে কত হয়, 245। আবার 245-এর সঙ্গে 35 যোগ করলে কত হয়, 280। দেখো আমার ডেটাগুলো কটা লাইন হলো, 1 2 3 4 5 6, 6টা লাইনে হয়। আমারও আগেবারে 6টা লাইনই হয়েছিল, কিন্তু আমি প্ল্যান করে করিনি, এমনিই হয়ে গেছিলো। কিন্তু এবার আমি কিন্তু পুরো প্ল্যানিং করে করলাম, যেহেতু 6 দিয়ে ভাগ করে আমি এই 35টা পেয়েছি, সেই জন্য 35 করে গ্যাপ করে দিলাম, 6টা লাইনের মধ্যে আমার এসে গেল। তাহলে এই ছকটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের তাহলে কিছুটা হলো আইডিয়া দিতে পারলাম। ঠিক আছে, এক্স্যাক্ট ভাগ করলে কিন্তু 33 পয়েন্ট সামথিং আসে, 33 পয়েন্ট সামথিং তো নিলে হবে না, তুমি হয় 30 নেবে অথবা 35 নেবে। 35 নেবে এই কারণে, 35 নিলে তোমার খাটনিটা কম হবে। তুমি যে এটাকে 30 নেবে, সঙ্গে সঙ্গে 70 থেকে 100, 100 থেকে 130, এভাবে আরও একটা লাইন বেড়ে যেতে হয়। তো বেড়ে গেলে যে ভুলটা না, তোমার খাটনিটা একটু বেড়ে যাবে, অর্থাৎ একটা লাইন বেশি থাকা মানে
আমাদের সময়টা বেশি লেগে যাবে, এটাই পার্থক্য। ঠিক আছে, তাহলে এই যে গ্যাপটা আমি করেছিলাম, সেই গ্যাপটা কিভাবে তোমরা নিজেরা করবে সেটার একটা আইডিয়া আমি দিলাম। সেটা কিন্তু আইডিয়াটা আসে এই প্রসার থেকে। সেই জন্য আগে তোমাকে প্রসারটা জানতে হবে, সেই প্রসারকে 6 দিয়ে ভাগ করে নিতে হবে। 6 দিয়ে ভাগ করে নিয়ে যে গ্যাপটা তুমি পাচ্ছ সেই অনুযায়ী গ্যাপটা দিয়ে তুমি এই গ্যাপগুলোকে বানাবে। অ্যাকচুয়ালি এই গ্যাপগুলো আমি বলছি, এই গ্যাপগুলো কিন্তু নাম আছে। ঠিক আছে, আপাতত আমি বলে দিচ্ছি গ্যাপ 70 থেকে 105, এদের যে কী নাম আমি এবার সেগুলোতে ডিটেলসে আসব। তাহলে এবার আমরা চলে যাব শ্রেণী অন্তর কী জিনিস। তাহলে কিসে যাব না, শ্রেণী অন্তর। তাহলে আমরা চলে আসবো এবার শ্রেণী অন্তর। ঠিক আছে, তাহলে শ্রেণী অন্তরে চলে আসবো। শ্রেণী অন্তরটা কি? এই যে তুমি লিখলে যে 70 থেকে 110, তারপরে লিখলে 110 থেকে 100, যাই হোক যা লিখেছো 170 থেকে, আমি আগেরটা ধরছি 70 থেকে 110, 110 থেকে 140 লিখেছিলাম তো, বা 140 থেকে 100, আচ্ছা আমি ভুল লিখছি, 70 থেকে 110, 100 থেকে 150 ছিল, আর 150 থেকে আমি যে প্রথম অঙ্কটা করেছিলাম 190 ছিল, 40 করে গ্যাপ ছিল। এই যে একটা করে পাচ্ছ এইগুলোকে বলা হয় শ্রেণী, এগুলো এই টোটালটাকে বলা হয় শ্রেণী। ঠিক আছে, এই আর এই যে অন্তর এটাকে বলা হয় শ্রেণী অন্তর। তাহলে এখানে 70 থেকে 110, 110 থেকে 150, 150 থেকে 190 হলো শ্রেণী অন্তর। তার মনে থাকবে এই যে একটা করে পাচ্ছ এগুলোকে বলা হয় শ্রেণী অন্তর। 70 থেকে 110, 110 থেকে 150, 150 থেকে 190, 190 থেকে সামথিং, এগুলোকে বলা হয় শ্রেণী অন্তর। ঠিক আছে, এবার দেখো এই প্রত্যেকটা শ্রেণী অন্তরে তুমি এখানে কাউন্টিং করছিলে, করে এখানে দেখো 5 কি 6 লিখছিলে, তাই তো? এটাকে কার ঘরে লিখছিলে 5টা? সেটা উপরে কি ছিল মনে করো, পরিসংখ্যা ছিল, উপরে ছিল পরিসংখ্যা। তাহলে এইগুলোকে বলা হয়, এই তখন এই পরিসংখ্যাগুলোর নাম হয়ে যাবে শ্রেণী পরিসংখ্যা। এবার আমরা জানবো শ্রেণী পরিসংখ্যা কী জিনিস। ধরো তুমি লিখেছো 70 থেকে 110, তারপরে আছে ধরো 110 থেকে 150, তারপরে ধরো আছে 150 থেকে 190। ঠিক আছে, উপরে চলে যাও, এটা ট্যালি মার্কের ঘর। ধরো এখানে এসে 5, এখানে 7, এখানে ধরো এসে 11। এই যে 5, এই 5কে বলা হয় এই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা, আবার 7কে বলা হয় এই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি নিচে, যে খেয়াল করো। অতএব 70 থেকে 110 শ্রেণী অন্তরের শ্রেণী পরিসংখ্যা 5, 110 থেকে 150 শ্রেণী অন্তরের শ্রেণী পরিসংখ্যা 7, 150 থেকে 190 শ্রেণী অন্তরের শ্রেণী পরিসংখ্যা 11। তাহলে শ্রেণী পরিসংখ্যা কী জিনিস বুঝতে পেরেছো? এইগুলোকে এক কথায় বলা হয় পরিসংখ্যা এগুলোকে, কিন্তু তার মধ্যে আবার এই শ্রেণীর পরিসংখ্যা 5, তাহলে এই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা 5, এই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা 7, আবার এই শ্রেণীর, সেটা নিচে লিখেছি দেখো, এই শ্রেণী অন্তরের শ্রেণী পরিসংখ্যা 11। তাহলে আমরা আজকে কতগুলো জিনিস জানলাম। প্রথমে শিখলাম র ডেটাটা কী জিনিস, তাহলে একটু আলোচনা করে নিই আমরা আজকে কী শিখলাম। ঠিক আছে, আজকে আমরা এইটুকুই শিখব, এর বেশি শিখব না, এর বেশি আবার পরের দিন শিখব। ঠিক আছে, তাহলে প্রথম শিখলাম কি, প্রথম শিখলাম র ডেটা। র ডেটাটা কীভাবে পাওয়া যায়, কীভাবে সার্ভে করে লিখতে হয় তার পদ্ধতি আমি দেখালাম। র ডেটাগুলোকে সাজানো শিখলাম, দু রকমভাবে সাজানো শিখলাম। একটা ডিসক্রিট ওয়েতে, প্রথম যেটা বিচ্ছিন্ন, আর একটা হলো অবিচ্ছিন্ন ওয়েতে, যেটা পরে শিখলাম। ঠিক আছে, ডিসক্রিট ওয়েতে খাটনিটা একটু বেশি হয়, ওই জন্য ওটার চলটা খুব কম। কন্টিনিউয়াস ওয়েতে, অর্থাৎ
অবিচ্ছিন্ন পদ্ধতিতে কিন্তু ব্যবহারটা বেশি। ওকে, তো ওইটা আমরা মেনলি করব। এবং তার সঙ্গে সঙ্গে আর কতগুলো জিনিস একটু শিখলাম, যে যখন আমি অবিচ্ছিন্নভাবে কোনো রাশিকে প্রকাশ করতে চাই তখন ওই গ্যাপগুলো অর্থাৎ শ্রেণী অন্তরগুলো, আর গ্যাপ বলবো না, এখন নাম শিখে গেছি শ্রেণী অন্তর, শ্রেণী অন্তরগুলো কি নেব সেইটা কিভাবে নিতে হয় তার জন্য প্রসার জানা চাই। প্রসারটা শিখলাম। প্রসারকে আমরা 6 দিয়ে ভাগ করে দেব, 6 দিয়ে ভাগ করে যা পাবো তার অ্যাপ্রক্সিমেট একটা মান নেব, সেই অনুযায়ী আমরা শ্রেণী অন্তর তৈরি করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি কেউ 30 দিয়েও শ্রেণী অন্তর করতে পারে, কেউ আবার 35 দিয়েও শ্রেণী অন্তর করতে পারে। শ্রেণী অন্তরটা যত বেশি রাখবে তাহলে তোমার সুবিধাটা তুমি বেশি পাবে, শ্রেণী অন্তর যত কম হবে তার অসুবিধাটা তত বেশি হবে। সাধারণত দেখা গেছে 5-এর কম শ্রেণী অন্তর কিন্তু নেওয়া যায় না, আর 30-এর বেশি শ্রেণী অন্তরও কিন্তু নেওয়া যায় না। ঠিক আছে, এটা একটু মনে রাখো, প্রসঙ্গত উল্লেখ্য, 5-এর কম শ্রেণী অন্তর নেওয়া যায় না, আর 30-এর বেশি শ্রেণী অন্তর সাধারণত নেওয়া যায় না। নিলে কি হয় না, 5-এর কম শ্রেণী অন্তর নিলে তোমার প্রচুর খাটনি হয়ে যাবে, প্রচুর লম্বা হয়ে যাবে, অনেক টাইম লাগবে, অনেকটা কাগজ লাগবে, সময় লাগবে। আবার 30-এর বেশি নিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভুল থেকে যাওয়ার চান্স থাকবে। ওকে, সেই জন্য সাধারণত শ্রেণী অন্তরের সংখ্যা, শ্রেণী অন্তরের সংখ্যা মানে এইগুলো আর কি, সাধারণত এগুলো 5-এর কম শ্রেণী অন্তর নেওয়া হয় না বা 30-এর বেশি শ্রেণী অন্তর নেওয়া হয় না। ঠিক আছে, শ্রেণী অন্তরের সংখ্যা আর কি, মানে এই যেমন এখানে আমি 6টা নিয়েছি, তোমরা সাধারণত 6টাই নেবে বা বড়জোর 5টা, তার কম কিন্তু আর হবে না। ঠিক আছে, 6টা, কেউ 7টা, কেউ 8টা নিয়ে শ্রেণী অন্তর নিয়ে তোমরা অঙ্কগুলো করবে। ঠিক আছে, এবার আমি কতগুলো অ্যাসাইনমেন্ট দেবো এই ভিডিওর উপর, সেই অ্যাসাইনমেন্টটা তোমাকে করে দিতে হবে। তাহলে কতগুলো অ্যাসাইনমেন্ট আমি এই ভিডিওতে দেব, সেটা তোমাদের করে কিন্তু গ্রুপে অবশ্যই পোস্ট করতে হবে। তো এবার একটা অ্যাসাইনমেন্ট দিলাম, দেখো অ্যাসাইনমেন্টটা ভালো করে আগে বুঝে নাও। অ্যাসাইনমেন্ট 1, প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের হচ্ছে আজকের ক্লাসের জন্য। 40টা পরিবার আছে তোমাদের পাড়ায়, প্রত্যেকটা পরিবারের টোটাল যে শিশুর সংখ্যা সেটা নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো একটা পরিবারে একজন শিশু, কার 5 জন, কার বাড়িতে টোটাল বাড়িতে 7টা শিশু, কারো 8টা, কারো 9টা, 6টা করে, এবং 40টা কাঁচা তথ্য তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 40টা কাঁচা তথ্য তোমাকে দিয়ে দেওয়া হলো। তোমার কি কাজ না, এটাকে ছকে প্রকাশ করতে হবে, ছক করতে হবে, বিভাজন তালিকা করতে হবে। দুটো তালিকা তৈরি করতে হবে। একটা হলো তোমার বিচ্ছিন্ন পদ্ধতিতে, অর্থাৎ একটা একটা করে লিখবে, আর একটা হলো কন্টিনিউয়াস পদ্ধতি, অর্থাৎ গ্যাপ করে লিখবে। মানে আমি তোমাকে হিন্টস দিচ্ছি, একটা তো লিখবে 1, তারপর থাকবে 2, তারপর থাকবে 3, আর একটাতে লিখবে ধরো 1 থেকে 0 থেকে করে দেবে, 0 থেকে ধরো বলবে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, আর 8 থেকে 10। দেখো 6টা হচ্ছে, 1 2 3 4 5, 5টা ঘর হয়েছে। ঠিক আছে, এইভাবে করলাম, হিন্টস দিলাম। ঠিক আছে, একটা এইভাবে নিচে নিচে লিখে যাবে, আর একটা এই গ্যাপ করে দেবে। ঠিক আছে, এই এরকম দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে দুটো আমি বলে দিলাম, একটা এরকম 1 2 3 করে নিচে নিচে লিখবে, প্রথম ছকটা হবে, আবার এরকম গ্যাপ করে লিখে দ্বিতীয় ছকটা করবে, করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, ওকে, বাই।